গুড মর্নিং। তোমরা ভালো আছো? আজকে আমরা যে প্রশ্নমালার অঙ্কগুলো করছিলাম, মানে কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, আজকে আমরা তার দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। মানে আগের দিন বলতে আগের ভিডিওতে তোমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছো, শুধু করেছো না, মনে হয় সেগুলো শিখে নিয়েছো। অঙ্ক কিন্তু শিখে নিতে হয়, আর অঙ্ক যদি শিখে নাও তাহলে নিজে থেকেই নিজেই অঙ্কগুলো করতে পারবে। অঙ্ক শিখতে হলে কি করছি, কেন করছি, কোনখান থেকে কোন তথ্যটা কোথা থেকে নিচ্ছি, এটা একটু বুঝে নিলেই অঙ্ক নিজেই করতে পারবে। দেখ, যে কোনো অঙ্ক করার আগে অঙ্কটা ভালো করে পড়বে, পড়ে দেওয়া তথ্যগুলোকে খাতায় লিখে নেবে, তারপরে প্রয়োজনীয় ফর্মুলাটা বসাবে, তাহলেই দেখবে অঙ্কটা নিজেই করতে পারছো। দেখো, আজকে শুরু করবো আমি 6 থেকে। তো দেখো, 6-এর যে অঙ্কটা রয়েছে, প্রথমে অঙ্কটা করবে, আমি করছি, তোমরাও বইটা নাও, বইটা খুলে দেখো। সন্ধ্যা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন? তো এটা বুঝতে পারছো পড়ে। দেওয়া তথ্যগুলো দেখো, 8% চক্রবৃদ্ধি সুদের হার, নিশ্চয়ই বুঝতে পারছো, সময় 2 বছর। আর 2496 যে তথ্যটা দেওয়া রয়েছে, এটা পরিষ্কার লেখা আছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তার মানে আমাদের জানতে চেয়েছে কত টাকা ধার করেছিলেন। আমরা এটা জানি যে কত টাকা ধার করা বা কত টাকা জমা রাখা, সেটাকে বলা হয় আসল। তাহলে এখানে আমাদের আসলটাকে বের করতে হবে। তাহলে দেওয়া তথ্যগুলোকে আমরা আগে লিখে নিচ্ছি। দেখো, সুদের হারটা এখানে প্রথমে আমরা পাচ্ছি। তো সুদের হার হচ্ছে, আমরা জানি সুদের হার হচ্ছে আর। তো আর হচ্ছে এখানে 8%। সময়টা দেওয়া রয়েছে, আমরা সময়টাকে এখানে n দিয়ে প্রকাশ করি, n হচ্ছে 2 বছর। আর দেওয়া আছে যেটা, সেটা সুদ দেওয়া আছে, যদিও চক্রবৃদ্ধিতে আমাদের সুদ সরাসরি কোনো ফর্মুলার মধ্যে নেই। তো সুদ দেওয়া আছে 2496 টাকা। এই তিনটে তথ্য আমাদের দেওয়া আছে, বের করতে বলেছে প্রিন্সিপাল মানে আসল কত, এটা আমাদের বের করতে হবে। তো তবুও আমরা একটাই সূত্র, যেহেতু ওটাই আমরা লিখবো, তাহলে এখানে a = হচ্ছে p ইনটু একটাই সূত্র r/100, এবং এখানেও পর্ব আমরা 1 ধরে নিচ্ছি, কারণ কোনো পর্ব উল্লেখ না থাকলে আমরা বলেছি আমরা পর্ব 1 হিসেবে ধরবো, এবং তার জন্য এই ফর্মুলাটা বসাবো, কারণ এটা হচ্ছে পর্ব 1 এর ফর্মুলা। তো এখানে a বলা নেই, p বলা নেই, এই দুটো কিন্তু বলা নেই, পরিবর্তে দেওয়া আছে সুদ। তো এখানে আমরা p এর জায়গাটাতে তাহলে p লিখে যাচ্ছি, 1 প্লাস r, এখানে দেওয়া আছে 8, এটা 100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 2। তাহলে p ইনটু 100 এখানে আসবে, তাহলে 100 প্লাস 8 মানে 108 বাই 100 এর হোল স্কয়ার। তার মানে p ইনটু 108 বাই 100 ইনটু 108 বাই 100, দুবার লিখবো বলেছিলাম। এটা হলো a, মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো আমরা জানি সুদ, সুদ মানে হচ্ছে, মানে i মানে হচ্ছে a মাইনাস p, a মাইনাস p মানে স্ববৃদ্ধিমূল মাইনাস আসল, মানে সুদে আসল। এমনি স্বাভাবিক কথা, দেখো এটা হচ্ছে সুদে আসল, এটা হচ্ছে আসল, তাহলে সুদে আসল থেকে আসল বাদ, সুদ আসল থেকে সুদ আসল, সুদ আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে সুদ। তাহলে সুদ সমান হচ্ছে সুদ আসল মাইনাস আসল, বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে এখানে আমাদের আইটা যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এটা শর্ত হিসেবে এটা লিখতে পারবো যে i = হচ্ছে a মাইনাস p, অথবা এটাও লিখতে পারি a মাইনাস p মানে হচ্ছে i। তাহলে এখানে a তো আমাদের এইটা পেলাম 108 ইনটু 108, এই গুণটা আমরা করে নিতে পারি। 108 কে 108 দিয়ে গুণ করলে আমরা খুব সহজ একটা গুণ আগের দিন শিখেছি,
108 কে 108 দিয়ে গুণ করলে 108 প্লাস 8 মানে 116 আর 8 8 64, তাহলে এটা হবে 116 64 পি বাই 100 ইন্টু 100 মানে একের পর দুটো দুটো চারটে শূন্য, এটা তাহলে এর জায়গায় আমরা এটা বসাচ্ছি 11 66 4 পি বাই একের পর চারটে শূন্য মাইনাস পি সমান হচ্ছে আই, আই মানে দেওয়া আছে সুদ 2496 হলো। তো এটাকে সরল করে এখান থেকে আমাদের পিটাকে বের করতে হবে। দেখো এখান থেকে পি পাওয়া যাবে, বা এটা আমরা 1000 লসাগু করে নিলাম, 1000 নয় এটা 10000, 1166 পি মাইনাস 10000 পি, এটা আমরা লসাগু করে নিলাম, বা এটা থেকে এটা বিয়োগ করলে এটা 10000 এটা 11000, তার মানে পাচ্ছি আমরা 1604 পি, এই দুটো বিয়োগ করলে সমান এটা এদিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 4 9 6 গণিত 10000, ঠিক আছে। তাহলে পি সমান হবে 2, এটা গুণটা আমরা পরে করব, আগে কাটাকাটি করে নিই, বাই হচ্ছে 1 6 6 4, এটাই 1 6 6 4। তো দেখা যাক কত দিয়ে কাটবে, 4 দিয়ে তো কাটবে, 4 4 এ 16, 4 1 এ 4, 4 6 24, এটাও 4 দিয়ে কাটছি, 4 6 24, 4 2 8, 4 4 এ 16। তো আবার দেখো শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে আবার 4 দিয়ে যাবে, 4 1 এ 4, একসঙ্গে দুটো নিচ্ছি তাহলে একটা শূন্য দিতে হয়, 4 4 এ 4 1 এ 4, 4 4 এ 16, এটাও হবে 4 1 এ 4, 2 থাকছে 22, 4 5 এ 20, 4 6 24। তো আবার 4 দিয়ে যাচ্ছে, 4 2 এ 8 9 10, 4 6 24, 4 দিয়ে যাচ্ছে, 4 3 এ 12, 4 9 36, 13 দিয়ে যাচ্ছে, 13 2 এ 26, 13 3 এ 39, তাহলে এইটা আমাদের 2 দিয়ে যাবে, 5 2 এ 10 0 0 0, তার মানে 5 3 এ 15, একটা দুটো তিনটে, তার মানে 15000 টাকা আমাদের হচ্ছে পি এর মান। আর পিটা কি আসল, তাহলে আমরা উত্তরটা কি লিখব, তিনি কত টাকা, প্রশ্নটা আরেকবার পড়ে নেবে, ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন, তাহলে উত্তরটা কি লিখবো আমরা, অতএব ছন্দা দেবী, এটা উত্তরটা অবশ্যই লিখতে হবে কিন্তু, ছন্দা দেবী 15000 টাকা ধার করেছিলেন, ঠিক আছে। তারপরে সাতেরটা, তো সাতের অঙ্কটা আমরা একেবারে 6 এর মতো করেই করব, একদম সেম টু সেম 6 যতগুলো লাইন করেছি ততগুলো লাইনই করব, কারণ আমরা বলেছি একই রকমের অঙ্ক নিজেদেরকেই করতে হবে, তো ওটা একদম 6 এর মতো করে করতে পারবো, 6 যেরকম যেরকম যেখানে যা করেছি শুধু সংখ্যা কোটা পাল্টে বসিয়ে সেই লাইন কোটা করলেই কিন্তু 7 অঙ্কটা হয়ে যাবে, কারণ এখানেও একই তথ্য দেওয়া আছে, শুধু তথ্যগুলোর ভ্যালু আলাদা, কিন্তু একই রকম ভাবেই করতে হবে। তারপরে দেখো 8এরটা, তো 8এর অঙ্কটা আগে পড়ে নাও, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, আবার সেই আসলটাই বের করতে হবে, কিন্তু দেওয়া তথ্যটা দেখো সুদে আসলে দেওয়া আছে, মানে সমূল চক্রবৃদ্ধি এখানে দেওয়া আছে। তাহলে কি করব বলেছি, প্রথমে ভালো করে অঙ্কটা পড়ে নেব, তারপরে দেওয়া তথ্যগুলোকে খাতায় লিখব, যেভাবে আমি লিখছি। তাহলে প্রথমে দেওয়া রয়েছে সুদের হার 9%, তাহলে সুদের হার 8 দিয়ে প্রকাশ করা হয় 9%,
সময় দেওয়া আছে n দিয়ে প্রকাশ করা হয়, সময় হচ্ছে n, 2 বছর, 2 বছর। তারপরে দেওয়া আছে সুদে আসলে। তো সুদে আসলে মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, একই জিনিস, এটাকে a দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে a দেওয়া আছে 29,702.50 টাকা, এটা সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তাহলে এখানেও আমাদের p বের করতে হবে। তো আমাদের তো সূত্র একটাই, আমরা জানি সেই একটাই সূত্র। তাহলে এটা আমরা জানি যে a ইকুয়াল টু হচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো ভ্যালুগুলো পুট করব, a মানে এটা, তাহলে এর জায়গায় এটা বসাবো 29,702.50, p টা আমাদের বের করতে হবে, আর 1 প্লাস r মানে হচ্ছে এখানে 9 বাই 100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 হলো। তার মানে এই দিকটাকে একটু সরল করে নিচ্ছি। এটা কি হবে, 100 এখানে আসবে কারণ 1 এর সঙ্গে 100 গুণ হবে, প্লাস 9, তাহলে 109 বাই 100 এর হোল স্কয়ার। তার মানে হচ্ছে স্কয়ার মানে হচ্ছে এটা দুবার লিখতে হবে, এখানে স্কয়ার আছে মানে 2 আছে মানে দুবার লিখতে হবে, 3 থাকলে 3 বার লিখতে হয়। তাহলে 2 আছে যখন, তখন এটাকে দুবার লিখছি। এইটা পেলাম p ইনটু এটা সমান, এদিকে কিন্তু এটা আছে, এটা বারবার না লিখলেও হয় যেহেতু একই সংখ্যা। তো এটা সমান হচ্ছে এটা। এরপর আমরা p টাকে বের করব ওখান থেকে। তাহলে p সমান হবে দেখো, এইটাকে আমরা এরকম ভাবতে পারি যে p টা আমাদের বাঁদিকে আছে আর এই সংখ্যাটা ডান দিকে আছে। তো তা যদি হয় তাহলে আমরা জানি যে p এর সঙ্গে যেটা গুণ আছে সেটা এই দিকে এসে ভাগ হবে। তাহলে p এর সঙ্গে যেহেতু এই পোরশনটা গুণ আছে, এই পোরশনটা যখন এইদিকে আসবে এইদিকে এসে ভাগ হবে। তাহলে প্রথম এটা লিখতে হয় 29,702.50, তারপরে এটা ভাগ হবে মানে ভাগ হওয়া মানে আমরা জানি ভাগ হওয়া মানে হচ্ছে ভাজিতটা যদি গণিত করে দিই তাহলে উল্টে যায়। তাহলে এইদিকে যখন এইদিকে নিয়ে আসবো এটাকে উল্টো করে গুণ করে দিলেও হবে। ভাগ মানে হচ্ছে উল্টো করে গুণ, 109 নিচে চলে গেল। হ্যাঁ, তাহলে আরো একটা 100 ইনটু 100 বাই 109 নিচে চলে গেল, হলো। এবার এটাকে আমরা তাহলে পিটাকে সমান করে লিখি, তাহলে এটাকে আমরা কাটাকাটি করে নেব। তাহলে এটা দেখো দশমিক রয়েছে, তাহলে এখানে আমরা দশমিকটাকে তুলে দিলাম, কারণ দুটোর পর দশমিক ছিল, তাহলে দুটোর পর দশমিক ছিল বলে দুটো শূন্য একের পর দিয়ে দশমিকটা উঠে গেল। এখানে একটা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কাটলো। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কি, 100 কে 100 দিয়ে কাটলাম না, এর একটা শূন্য কেটে নিলাম, কারণ এই সংখ্যাটা সবথেকে বড় সংখ্যা, এর যদি পাশে শূন্য থাকে এই শূন্যগুলোই আগে কেটে নেবে, কারণ সেটাতে সুবিধা হবে। কারণ 10 দিয়ে গুণ তো আমরা খুব সহজেই করতে পারি। তো এই অঙ্কটাতে আমাদের একটাই তথ্য 109 মৌলিক সংখ্যা, তাহলে 109 দিয়ে পরপর দুবার ভাগ করে নেব। 2, এই যে আমি ভাগটা করছি এই ভাগটা কিন্তু তোমরা নিজেরা করবে, নিজেরা ভাগটা করে অঙ্কটা করবে, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এই ভাগটা কিন্তু ফালতু জিনিস নয়, যে এটা পাশে করছি এটা ফালতু নয়, এটা অঙ্কটার পাশে তুমিও করবে, অঙ্কটার পাশে করার পর অঙ্কটা করবে, ঠিক আছে। তাহলে 109 দুবার গেল, 218, 7, 8, 9, 17, হাত থেকে 1, তাহলে এটা 7, শূন্য গেল, 7 বার যাচ্ছে, 700, 7, 9, 63, 7 এ 10, হাত থেকে 1, 7 আর 2 এ 9 হলো, দুইটা নামলো। তো আবার দুবার গেল, তাহলে 218 আবার, 8 আর 4 এ 12, হাত থেকে 1, 2 আর 5 এ 7, 5টা নামলো, এবার 5 বার গেল, দিয়ে 545 মিলে গেল, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেলাম। তাহলে একটা 109 দিয়ে এটাকে কেটে আমরা পাচ্ছি 2, 7, 2, 5। তো আবারও একবার ভাগ হওয়ার কথা, তো আমরা দেখে নেবো আর একবার ভাগ হয় কিনা। প্রত্যেকটা ভাগকেই কিন্তু রাফে মানে পাশে করে রাখবে। 2, 7, 2, 5 কে আরেকবার 109 দিয়ে ভাগ, এখানেও দুবার গেল, 218, 8 আর 5 12, 4 এ 12, হাত থেকে 1, 1 আর 5 7,
ও 2 2 আর কয় 7 5 এ 7 আবার 5, তাহলে আবার 5 বার গেল, 5 9 45, 5 একে 5 গুণ করে আমরা পাচ্ছি মিলে গেল, তাহলে 25। তাহলে 109 দিয়ে আরেকটাকে এটা হলো 25। তাহলে পি এর মান কত পেলাম আমরা? 25 এর পর একটা শূন্য দুটো শূন্য, তার মানে 25 এর পর একটা দুটো মানে তিনটে শূন্য, তাহলে এটাই হলো পি এর মান। অতএব পি মানে আসল। তাহলে প্রশ্নটা কি ছিল? তিনি সমবায় ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব তিনি 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, এটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে 9 এর অঙ্কটা একদম 8 এর মতো করে, 8 এরটা যেরকম ভাবে করলাম, যেভাবে পিটাকে নিলাম, যেভাবে উল্টিয়ে বসালাম, ঠিক একই ভাবে করতে হবে। শুধু এখানে 2 বছরের জায়গায় 3 বছর আছে, তার মানে ওখানে দুটো গুণ হয়েছিল, 109 গুণ বাই 100 ইনটু 100, দুবার 109 বাই 100 হয়েছিল, এখানে তিনবার হবে 108 বাই 100টা তিনবার হবে, ওই তিনবার 108 বাই 100টাকে উল্টিয়ে বসাতে হবে তখন, তো দিয়ে কাটাকাটি করলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে একদম 8 এর মতো, ঠিক আছে। তো এখন দেখো 10 এর অঙ্কটা কিভাবে করব একটু পড়ে নাও। সব সময় অঙ্কটা আগে ভালো করে পড়বে, দেওয়া তথ্যগুলোকে খাতায় লিখবে, তারপর একটাই সূত্র আছে সেটা বসাবে এবং যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিয়ে একটু কাটাকুটি ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো 10 এরটা, বার্ষিক 7.5% সরল সুদ, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। তো এখানে বলে দেওয়া আছে প্রথমে সুদের হার, তাহলে ওটাই প্রথমে লিখবে, দেওয়া তথ্যগুলোকে খাতায় তোলা, এটাই হচ্ছে কাজ। সুদের হার হচ্ছে 7.5%, ঠিক আছে। 12,000 টাকা এটা কি? নিশ্চয়ই এটা আসল, তাহলে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল 12,000 টাকা। তারপরে সময় হচ্ছে 2 বছর, সময় হচ্ছে 2 বছর। তো আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব আর একবার সরল সুদ বের করব, দিয়ে দুটোর অন্তর বের করব। তাহলে আমরা জানি কি জানি, a equal to p into 1 plus r by 100 whole to the power n। এখানে এটাকে আমরা প্রথম বার করব, কারণ চক্রবৃদ্ধিতে আমরা সরাসরি সুদ পাই না, যদি আমাদের সুদটাই বের করতে হবে কিন্তু সরাসরি সুদ বের করতে পারি না। চক্রবৃদ্ধিতে প্রথমে a বেরোয়, a মানে হচ্ছে সুদে মূলে, তাহলে এটা কি প্রথমে বের করছি, এটা 12,000 p এর মান into 1 plus 7.5 by 100 whole to the power n, মানে এখানে 2 বছর। এই দশমিকটাকে একটু তুলে দেব এখানে, তাহলে দশমিকটা তুললে এখানে জানি যে এখানে একটা 10 পাবো, আর এখানে 25 দিয়ে কাটলে এটা 3 আর এটা হবে 4, 25, তাহলে 12,000, এটা হবে 4 একে 4 যুক্ত 3 মানে হচ্ছে 7 বাই 4 10 40 এর হোল স্কয়ার। ও সরি, এখানে 40 ছিল, তাহলে 40 আর 3 হচ্ছে 43, ঠিক আছে। তাহলে 12,000 ইন্টু 43 বাই 40টা হবে দুবার, স্কয়ার আছে মানে দুবার, 43 বাই 40, এটা শূন্য কাটলো আর একটা শূন্য কেটে গেল, 4 3 এ 12, তো 4 2 2 এ 4, 15 2 এ 30, 43 43 গুণ করতে হবে, 3 3 এ 9, 3 4 এ 12, 4 3 এ 12, 4 4 এ 16, 17, তাহলে 9 4 8 1, তাকে 15 দিয়ে গুণ, তাহলে 5 9 45, 4 5 এ 20, 21 22 23 24, 5 8 এ 40, 41 42, 5 একে 5 আর 4 এ 9, এর সঙ্গে যোগ হবে 1849। তাহলে এটা যোগফল করে আমরা পাচ্ছি 5 9 4 13 3, হাত থেকে 1 6 আর 7 8 17 7 আর 2, 27,400
27,735 27,000, তাহলে এখানে হচ্ছে এ এর মান হলো 27,735 বাই 2, 26,867.50 টাকা। এটা কি হলো? এটা হলো এ মানে হচ্ছে সুদে মূল্য। আমাদের কি দরকার জানো? সুদ দরকার। অতএব চক্রবৃদ্ধি সুদ, এটা চক্রবৃদ্ধি সূত্র দিয়ে বার করলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ আই মানে হচ্ছে এ মাইনাস পি। তাহলে এটা আমরা পেলাম 1386.750 আর পিটা ছিল আমাদের 12,000। তাহলে এখান থেকে যদি আমরা 12,000 বিয়োগ করি তাহলে পাবো 1,000, 13,000 আছে এটা, তাহলে 1,867.50 টাকা। এইটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। প্রশ্নটা আরেকবার পড়ে নাও। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। অন্তর মানে ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে আমাদের এখন বাকি আছে সরল সুদটা বের করতে হবে। তাহলে সরল সুদ সরাসরি আমরা জানি আই মানে সরাসরি সুদটাই বেরোয় এখানে পি আর টি বাই 100। এটা আগের চ্যাপ্টার থেকে আমরা শিখেছিলাম। পি মানে এখানে 12,000, সুদের হার আর মানে হচ্ছে 7.5 আর টি মানে হচ্ছে 2 বছর সময় বাই 100, এটা 12,000। তাহলে দুটো শূন্য এখানে কাটছে, এই দশমিকটা তুলে দিলে এখানে আর একটা 10 পাবো, যেটার শূন্যটা এর সাথে কেটে গেল। হলো? তাহলে আমরা পাচ্ছি, দেখো এটা 75 কে 2 দিয়ে গুণ করে নিলে আমরা 150 পাচ্ছি, 150 একে 12 দিয়ে গুণ, 12 15 180। তাহলে সুদটা পেয়ে গেলাম আমরা সরাসরি 1,800 টাকা। এটা সরল সুদ। প্রশ্নটা আরেকবার করে দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর যাই হচ্ছে না, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে বড়টা থেকে ছোটটার বিয়োগ। তাহলে এখানে 867.50 থেকে 1800 বিয়োগ। তো 1867 থেকে 1800 বিয়োগ করলে আমরা বুঝতেই পারছি 67.50 টাকা। এটাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর। তাহলে এটাই আমাদের আনসার হবে। ঠিক আছে।